কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা রিলেটেড কোনো বিষয়ে পড়ালেখা শেষ করেছো, পাশ করে বের হয়ে অনেকদিন ধরে চাকরি খুঁজছো কিন্তু পাচ্ছ না, এই ভিডিওটি হবে ফার্স্ট জবের জন্য নিজেকে প্রস্তুত করার প্রেসক্রিপশন। হ্যালো, আমি হাসনাইন রিজভী রহমান, আস্থা আইটি ভেঞ্চার্সের ফাউন্ডার এন্ড সিইও। তুমি কি জানো আমাদের কোম্পানিতে গড়ে প্রতিদিন 3টি করে ইমেল আসে ইন্টার্নশিপের জন্য আবেদন করে? আর বিডি জবসের মতো জব সাইটগুলোতে চাকরির বিজ্ঞাপন দিলে প্রতিটি পদের জন্য গড়ে অ্যাপ্লিকেশন পড়ে 2000টার মতো। এদের বেশিরভাগই ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা চায় কাজ শেখার একটা সুযোগ, কিন্তু ব্যবসায়িক বাস্তবতার প্রেক্ষিতে এদের সবাইকে সেই সুযোগটা দেওয়া সম্ভবপর হয় না। শত শত অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা ডেকে নেই অল্প কয়েকজনকে। এই ভিডিওটিতে তরুণ ফ্রেশারদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে যা অনুসরণ করলে তথ্য প্রযুক্তি কর্মী হিসাবে চাকরি পাওয়া সহজ হবে। তবে এখানে আমরা শুধুমাত্র প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব মার্কেট প্রিপারেশন নিয়ে কথা বলেছি। ভবিষ্যতের ভিডিওগুলোতে আইটি ইন্ডাস্ট্রির অন্যান্য প্রফেশন যেমন কিউএ, ডিজাইনার ইত্যাদি নিয়েও আমরা কথা বলবো। তাহলে শুরু করা যাক। আমি অবাক হয়ে যাই যখন দেখি দেশের সকল ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বিশ্বাস করে পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা, কিন্তু এই ভালো রেজাল্ট করে কি হবে সেটার ব্যাপারে তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। তোমাদের জন্য বলছি, পড়ালেখার একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে শেখা বা জ্ঞান অর্জন করা। বিশ্ববিদ্যালয়ের 4টি বছর শুধুমাত্র শেখার জন্য, আর কিছু না। এই সময়টা যথাযথভাবে শেখার পিছনে ব্যয় করলে রেজাল্ট যেমন ভালো হবে, তেমনি পাশ করার সাথে সাথে চাকরির সম্ভাবনাও বেড়ে যাবে বহুগুণ। আমার নিজের ব্যাচমেটদের মধ্যে এমনও অনেকে ছিল যার সিজিপিএ 3.95, কিন্তু সে একটা সহজ প্রোগ্রামও লিখতে পারতো না। এই সিজিপিএ কোনো দাম আছে? টেক ইন্ডাস্ট্রির একটা চরম সত্য বচন হচ্ছে, কোম্পানিগুলো মুখে যে যাই করুক, এদের মূল লক্ষ্য কিন্তু ব্যবসা করা। ফ্রেশারদের শূন্য থেকে শেখানোর মৌলিক দায়িত্বগুলো কোম্পানি না, বরং বেশিরভাগ ক্ষেত্রে তারা চায় ভালো কাজ পায় বা অলরেডি প্রিপেয়ার এমন কর্মীদের নিয়োগ দেওয়া। মনে রাখতে হবে, workplace is not the place to learn from scratch, it's a place to grow from what you already have. আমি এখানে ফ্যান্সি বা অ্যাডভান্স অ্যালগরিদমের কথা বলছি না, যেমন ডিএফএস, বিএফএস, গ্রাফ ট্রাভার্সাল ইত্যাদি। আমি বলছি কমন সেন্স সমস্যাগুলো সমাধান করতে পারার ক্ষমতা থাকতে হবে। কিছু উদাহরণ দিই। একটা সংখ্যা প্রাইম কিনা, একটা সংখ্যা দুটি প্রাইম সংখ্যার গুণফল কিনা, বিল্ট ইন ফাংশন ব্যবহার না করে একটা ইন্টিজার অ্যারে বা লিস্ট থেকে সবচেয়ে ছোট বা বড় সংখ্যাটি বের করা, বিল্ট ইন ফাংশন ব্যবহার না করে একটা ইন্টিজার অ্যারের সব সংখ্যাগুলোকে সর্ট করা। এই অতি সাধারণ সমস্যাগুলো কেউ যদি খুব দ্রুত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সমাধান করতে না পারে, তবে বুঝতে হবে সে খুবই পিছিয়ে আছে। বেশিরভাগ ইন্টারভিউতেই তার ব্যর্থ হবার সমূহ সম্ভাবনা। আমি মনে করি 4 বছরের ডিগ্রি অর্জনকারী যে কোনো কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটের এই ধরনের বেসিক কম্পিউটিং সমস্যাগুলো অবশ্যই খুব দ্রুততার সাথে সমাধানের ক্ষমতা থাকতে হবে। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে চর্চা। কেউ যদি এগুলো সহজেই পারতে শুরু করে, তখন পরবর্তী ধাপ হিসাবে আরেকটু জটিল সমস্যাগুলো চেষ্টা করতে হবে। একটা উদাহরণ দিই। একটা ইন্টিজার অ্যারেতে কিছু র্যান্ডম নাম্বার আছে। এর মধ্যে থেকে এমন দুটো নাম্বার খুঁজে বের করতে হবে যাদের ব্যবধান অন্য সব জোড়াসমূহের ব্যবধানের চেয়ে বড়, আর সেই ব্যবধানের মানটা প্রিন্ট করতে হবে। এই সমস্যাটির সমাধান অনেক কঠিনভাবে করা যায়, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে এটি আসলে অতি সরল একটা সমস্যা। মাত্র কয়েক লাইন কোডেই এটা সমাধান করা সম্ভব। কেউ যদি এগুলো সহজে পেরে যায়, তার জন্য পরবর্তী ধাপ হবে অ্যাডভান্স অ্যালগরিদম লাগে এমন সমস্যাগুলোতে হাত দেওয়া। রিকারশন খুব ভালো মতো বুঝতে হবে এবং বিভিন্ন প্রবলেমে যথাযথভাবে কাজে লাগাতে পারতে হবে। এসবের পাশাপাশি সাধারণ ডেটা স্ট্রাকচারগুলোর জ্ঞান থাকাটাও জরুরি, যেমন লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, স্ট্যাক, কিউ ইত্যাদি। ওপি খুব ভালো মতো না বুঝলে এবং ব্যবহার করতে না পারলে প্রোগ্রামার হিসেবে চাকরির আশা বাদ দিতে হবে। কথা শেষ। আমি যখন কারো ইন্টারভিউ নেই এবং যখন দেখি সে পলিমরফিজম বা ইনহেরিটেন্স টার্মগুলোর সাথে পরিচিত না, বা ওভারলোডিং এবং ওভাররাইডিং এর পার্থক্য জানে না, আমি সাথে সাথে ইন্টারভিউ বন্ধ করে দিই। বিষয়গুলো জানা এতটাই গুরুত্বপূর্ণ। যে কোনো সমস্যাকে শুধুমাত্র ফাংশন দিয়ে চিন্তা না করে অবজেক্ট দিয়ে সাজাতে পারাটা অতি জরুরি একটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। নিচে
নিচের সি শার্প কোর্স স্নিপেটটা দেখা যাক। এখানে একটা লাইন কম্পাইলার এরর দিবে, কারণ সেখানে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করা হয়নি। প্রোগ্রামার হিসাবে চাকরির প্রার্থী যে কারো জানা থাকা দরকার সেটি কোন লাইন। তোমরা কি সেটা জানো? বেশিরভাগ ফ্রেশারদেরই একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অল্প অল্প জ্ঞান থাকে, সেটা ঠিক আছে, কিন্তু অন্তত একটা ল্যাঙ্গুয়েজে গভীর পারদর্শিতা থাকাটা আবশ্যক। সেটা C++ হতে পারে, সি শার্প, জাভা, পিএইচপি, ওপি সাপোর্ট করে এমন যে কোনো ল্যাঙ্গুয়েজই হতে পারে। ন্যূনতম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ দখল না থাকাটা ইন্ডাস্ট্রির চোখে বড় ধরনের দুর্বলতা হিসাবে গণ্য হয়ে থাকে। যেমন কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোন ল্যাঙ্গুয়েজে সে সবচেয়ে বেশি সাবলীল এবং এর উত্তর যদি হয় C++, এরপর পয়েন্টার কি সেটা যদি ভালো মতো ব্যাখ্যা করতে না পারে, তাহলে তার চাকরির আশা সেখানেই ঘটে। অনেক ফ্রেশারদেরই গেম বানাতে যত না ভালো লাগে, ডেটাবেজ অ্যাপ্লিকেশন বানাতে ততটা ভালো লাগে না। আবার আজকাল অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ORM কিংবা অন্যান্য হাই লেভেল কোয়েরি টেকনোলজির কারণে SQL এর প্রয়োজনও পড়ে না। তারপরও আমি মনে করি বেসিক SQL সব প্রোগ্রামারদেরই জানা থাকাটা জরুরি। বিশেষ করে গ্রুপিং ও জয়েন অপারেশনগুলোতে দক্ষতার দরকার আছে। ধরা যাক এমন দুটো ডেটাবেস টেবিল আছে। এখন যদি বলা হয় এমন একটা SQL কোয়েরি লেখো যা দিয়ে সেই সব স্টুডেন্ট আইডি আউটপুট হিসেবে বেরিয়ে আসবে যারা সব সাবজেক্ট নিয়েছে, তোমরা কি সেটা পারবে? আমার মনে হয় টুকটাক ওয়েব ডেভেলপমেন্টের জ্ঞান আজকাল বেশিরভাগ ফ্রেশারদেরই থাকে। কারো কারো বেশ ভালো পরিমাণে এটা আছে। ওয়েব ডেভেলপমেন্টের তিনটা প্রধান কম্পোনেন্ট: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আবার জাভাস্ক্রিপ্টের জনপ্রিয় লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে jQuery, Angular, React। এই জিনিসগুলো যত ভালোভাবে জানবে, ওয়েব নিয়ে কাজ করে এমন কোম্পানিতে চাকরির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। যেমন নতুন HTML5 এলিমেন্টসগুলোর সাথে পরিচয় আছে কিনা, CSS3 এর নতুন ফিচারগুলো জানা আছে কিনা, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডক ম্যানিপুলেশন করতে পারো কিনা, ইত্যাদি। একটা উদাহরণ প্রশ্ন করি, CSS এর ডিসপ্লে নাম আর ভিজিবিলিটি হিডেন এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা কি তোমরা জানো? আজকাল আমাদের দেশে বিশাল সংখ্যক কোম্পানি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের সাথে জড়িত। তাই যে কোনো মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের প্র্যাকটিক্যাল জ্ঞান থাকলে চাকরি জোগাড় করতে খুবই সহায়ক হবে। যেমন নেটিভ iOS বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। আবার হাইব্রিড টেকনোলজির মধ্যে এখন ফ্লাটার খুবই নাম করেছে। আমি নিশ্চিত আমাদের দেশের 7% ফ্রেশারদের কখনো ডিজাইন প্যাটার্নের নাম শোনেনি, অথচ এটা যে কত শক্তিশালী একটা জ্ঞান সেটা যারা জানে তারাই ভালো বোঝে। একজন ফ্রেশার যদি কয়েকটা ডিজাইন প্যাটার্ন জানে এবং বিভিন্ন সমস্যায় সে ইফেক্টিভলি সেগুলো ব্যবহার করে থাকে, তার মানে হচ্ছে তার চাকরি প্রায় নিশ্চিত। ডিজাইন প্যাটার্ন শেখার বিভিন্ন রিসোর্স অনলাইনে প্রচুর পরিমাণে আছে। আমি সব শিখে ফেলেছি, আর কিছু শিখতে হবে না, এই চিন্তা থাকলে প্রোগ্রামিং ক্যারিয়ারের সেখানেই সমাপ্তি। টেক ইন্ডাস্ট্রিতে শেখার কোনো শেষ নেই। তুমি যেই হও, যত বছরের অভিজ্ঞতায় থাকুক না কেন, যেদিন তুমি নতুন কিছু শেখা বন্ধ করবে সেদিন থেকেই তুমি বিলুপ্তির পথে পা বাড়াবে। প্রতিদিনই নতুন নতুন টেকনোলজি, টেকনিক, ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি রিলিজ পাচ্ছে। তাই প্রতিদিনই আমাদের কিছু সময় পড়ার ও জানার জন্য বরাদ্দ রাখতে হবে এবং যেগুলো ভালো মনে হবে সেগুলো দ্রুত আয়ত্তে আনতে হবে। পছন্দের কিছু টেক ব্লগ তোমার ব্রাউজারে বুকমার্ক করে রাখো এবং প্রতিদিন চোখ বুলাও। ইন্ডাস্ট্রি গুরুদের ফলো করো এবং তারা কি কাজ করছে বা কি লিখছে সেটা জানার চেষ্টা করো। এই প্র্যাকটিসগুলো খুবই কাজে দেবে। আমি আগে বলেছি আমাদের কোম্পানিতে প্রতিটা জব অ্যাপ্লিকেশনের বিপরীতে গড়ে 2000টা করে সিভি পড়ে। সেই সব সিভি দেখতে দেখতে আমার রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে, রীতিমতো কান্না পায়। বেশিরভাগ সিভি অত্যন্ত সাদামাটা, বলা যায় একে অপরের ডুপ্লিকেট। 100টা সিভি যদি হুবহু একই রকম হয় তাহলে আমি সেখান থেকে একজনকে বেছে নেব কি করে? প্রতিটা মানুষের মতো তাদের সিভিও হওয়া উচিত অনন্য ও ভিন্ন। আমি প্রথমেই দেখি সিভিতে কয়টা প্রজেক্ট করার কথা আছে। ফ্রেশারদের সিভিতে প্রফেশনাল প্রজেক্ট থাকবে না, সেটাই স্বাভাবিক,
কিন্তু প্রচুর পরিমাণে একাডেমিক ও শখের মানে পেট প্রজেক্ট থাকাটা ভালো। এবং প্রজেক্টগুলো যত মজার বা ইন্টারেস্টিং হবে, চাকরি প্রার্থীর গ্রহণযোগ্যতা তত বেশি হবে। বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটের সিভিতে দেখি তারা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছে। এই বিরক্তিকর কপি পেস্ট প্রজেক্ট দেখতে দেখতে আমি ক্লান্ত। একটা শিক্ষার্থী বা ফ্রেশার যদি 1-2 মাস পর পর একটা করে ছোট কিংবা মজার প্রজেক্ট বানায়, তাহলেই তো সিভিটি ভারী হয়ে যায়। কিছু মজার প্রজেক্টের উদাহরণ দিচ্ছি যা একজন প্রোগ্রামারের পক্ষে বানানো সম্ভব। ফেসবুকে 4 জন মিলে খেলার মতো একটা লুডো গেম, মোবাইলের জন্য একটা ডেইলি টু ডু লিস্ট অ্যাপ সাথে রিমাইন্ডার ফিচার, ছোট 1 পেজের একটা ওয়েবসাইট যেখানে গেলে প্রতিদিন কুরআন বা হাদিস বা অন্য ধর্মগ্রন্থের র্যান্ডম বাণী দেখানো হবে, ইত্যাদি। এই শখের প্রজেক্টগুলো বানাতে গেলে টেকনোলজি যেমন শেখা হবে, তেমনি সিভিটির আকর্ষণও কোম্পানিগুলোর কাছে বাড়বে। প্রজেক্টের পরে আমি দেখি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে কিনা, থাকলে সাফল্যের হার কেমন। টপ কোডার বা হ্যাকার র্যাঙ্কের মতো অনেক ওয়েবসাইটে এখন কন্টেস্ট করা যায়। যে যত বেশি সমস্যার সমাধান করেছে তার র্যাঙ্ক তত ভালো। আর ভালো র্যাঙ্কিং এর একজন প্রোগ্রামারের চাকরি পাওয়া কোনো ব্যাপার না। কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের উচ্চ সিজিপিএ থাকাটা প্রোগ্রামার পদে চাকরি পাওয়ার জন্য খুব একটা জরুরি না। তবে 3.8 বা 9 এর উপরে সিজিপিএ থাকলে তার একটা আলাদা কদর রয়েছে। ফ্রেশারদের সিভিতে এই 3টা ফ্যাক্টরের বাইরে আর কিছু দেখার নেই। তোমার ইউনিভার্সিটিতে কি কি কোর্স ছিল বা কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তুমি ভালো, তাতে সফটওয়্যার কোম্পানিগুলোর কিছু যায় আসে না। আকর্ষণীয় একটা সিভির পাশাপাশি গোছানো ও আপডেটেড লিঙ্কডইন প্রোফাইল থাকাটা বেশ কাজে। ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ থাকলে সেখানে টেকনিক্যাল লেখালেখি করলে তো অসাধারণ। কম্পিউটার সায়েন্স পাশ করে যারা মাসের পর মাস ঘরে বসে আছো, তারা উপরের 10টা পন্থা অনুসরণ করলে ইন্টারভিউতে অবশ্যই ডাক পাবে বলে আমি বিশ্বাস করি। ঘরে বসে সময়টা শুধু শুধু অপচয় না করে নতুন কোনো টেকনোলজি শিখে ফেলা বা 2-একটা প্রজেক্ট বানানো কঠিন কিছু হওয়ার কথা না। আর করতে পারলে সাফল্য অনিবার্য। আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে।